উজান, উজান বিশ্বাস কর। উজান, তোর এই বাংলার পাঁচের মতো মুখটা দেখে আমার রোদ, কোনো মতে হাসিটা কন্ট্রোল করে রোদ উজানের কাঁধ ধরে বলল, সরি সরি। আমাকে তো খুব জ্ঞান দিলি। আর নিজের বেলা শোন, সময় থাকতে পাখিকে খাঁচায় বন্দি করে নে, নয়তো পাখি তোর অবাধ্য হয়ে অন্য কারো খাঁচার রানী বেশে বন্দি হয়ে যাবে উড়ে। তুই তখন কিছুই করতে পারবি না। রোদের দিকে আঙুল তুলে কাট কাট কণ্ঠে উজান বলল, এই রাজত্ব আমার, আর রাজার রাজ্যের রানীটাও আমার। গট ইট? রোদ হেসে দিয়ে বের হতে হতে বলল, আগে ভিতটা তো তৈরি কর। ইস, আমার তো মেয়েটার কথা ভেবেই কেমন জেলাস লাগছে। কলেজে পা দিতে না দিতেই প্রপোজ পাচ্ছে, এরপর বাকি 2 বছর না জানি। উজানকে জ্বালাতেই রোদ কথাটা বলে এক দৌড়ে ভয়ে রুম থেকে পালিয়ে গেল। উজান চিঠিটা হাতের মুঠোয় লণ্ডভণ্ড করে পিষে দিয়ে মুখে একটা ডেবিল সূচক হাসি এঁকে বলল, মোড়ের গলিতে। আজ টিচার্স ডে, সাথে সবার প্রাণপ্রিয় প্রতিভা কোচিং এর 5 বছর পূর্তি উপলক্ষে একটা বড়সড় রকমের ফাংশনের আয়োজন করা হয়েছে কোচিংয়ে। সেই সুবাদে বর্ণিল সাজে সেজেছে ক্লাসরুম থেকে শুরু করে কোচিংয়ে ক্লাস করাতে আসা প্রত্যেক স্যার ম্যাডাম। উজানও আজ ব্যতিক্রম যায়নি। হলুদ পাঞ্জাবি সাদা চুড়িদারে নিজেকে সাজিয়ে সেও কোচিংয়ে এসেছে। অফিস রুমে সব টিচার্সদের সাথে কথোপকথন চলাকালীন হিয়া, লতা আর মোহিনী সহ কথা বলতে বলতে উপরে উঠছিল। তাদের তিনজনকে দেখতে পেয়ে সায়রা ম্যাম তিনজনকে ভেতরে ডাক দিলেন। মোহিনী আর লতা সহ ভেতরে আসলো হিয়া। তাদের তিনজনের পরনে আজ শাড়ি। প্ল্যান করেই তারা 3 বান্ধবী মিলে আজ শাড়ি পরেছে। তার উপর ঠিক করেছে ফাংশনে নাকি তারা রবীন্দ্রসঙ্গীত গাইবে, তাই হারমোনিয়ামের সুরের সাথে শাড়ি নামক পোশাকটাই পারফেক্ট বলে মনে হয়েছে তাদের। কিরের রূপবতীগুলো শাড়ি পরেছিস আজ? শুনলাম গান গাইবে নাকি? লতা মুস্কি হেসে উত্তর দিল, জি ম্যাম, হারমোনিয়ামের সাথে আনছি তো। রনি স্যার নিয়ে গেল ওপরে, দেখনি? আচ্ছা বেশ, তা কি গান গাইবে শুনি? ম্যামের সাথে কথা বলতে থাকলো তিনজন। উজান এতক্ষণ হিয়ার অস্তিত্ব বুঝিয়েও বাকি সব স্যার ম্যামের সামনে হিয়ার দিকে তাকাতে সাহস পায়নি, কিন্তু এবার কলমের ঝুড়ি থেকে কলম তুলতে গিয়ে হিয়ার দিকে তাকাতেই চোখ আটকে গেল উজানের। কালো শাড়ি, লাল পাড়, খোপা করা চুল, সাথে অ্যান্টিকের একজোড়া বড় ঝুমকো, ঠোঁটে হালকা রং, কপালে ছোট্ট একটা কালো টিপ। এই তো হিয়ার এইটুকু সাজি উজানের মনে উত্থাল পাত্থাল ঢেউ তুলতে সক্ষম। শাড়িতে হিয়াকে আজ একটু বেশি বড় লাগছে যেন। উজান হিয়ার মাথা থেকে পা অবধি পুরোটা পরখ করল, এমনকি হিয়ার নিষিদ্ধ জায়গাতে চোখ বুলাতেও একটুকু কার্পণ্য করল না আজ সে। কিন্তু মুহূর্ত পর চোখ নামিয়ে নিয়ে হালকা হাসলো উজান। কবে তার পিছিটা এত বড় হয়ে গেল সে বুঝতেও পারল না। এটা কোনো কথা? এজন্যই বুঝি এত এত প্রেমপত্র এসে জমা হচ্ছে তার হিয়া পিচ্ছির ডাক বাক্স জুড়ে। ম্যামের থেকে বিদায় নিয়ে হিয়া, লতা আর মোহিনী সহ যেখানে স্টেজ বানানো হয়েছে সেখানে গিয়ে দাঁড়াতেই হিয়ার চোখ পড়ল ফারহানের ওপর। আজ কদিন থেকে ছেলেটা কেন যেন হিয়াকে যেই পাচ্ছে সেই এড়িয়ে যাচ্ছে। কি মুশকিল! হিয়া এবার হাতে নাতে ফারহানকে ধরতেই আবারও ফারহান পালাতে চেষ্টা করল, কিন্তু এবার ঠিক হিয়া তাকে আটকে ফেলল। কি হয়েছে ফারহান তোর? কয়েকদিন থেকে দেখছি আমাকে এড়িয়ে যাচ্ছিস, ব্যাপার কি? ফারহান এদিক ওদিক ভালো করে তাকিয়ে নিল, আশেপাশে ওজান স্যার নেই তো। হে আপু, দেখো, আমি তোমাকে ওই চিঠিতে যা বলেছি সেটা ভুলবশত হয়ে গেছে। আমি সত্যি করে বলছি, আর কখনো এরকম করব না। থ হয়ে গেল হিয়া। কি বলছে কি ফারহান ওকে সব? এ তুই কি বলছিস এসব? কিসের চিঠি? নেশা টেশা গিলছিস নাকি কিছু? আর একটা কথা বল, আমি কোন জন্মে তোর আপু হলাম ভাই? এই জন্মে সেদিন 5 তারিখ সোমবার বিকেল 5টায় আমি তোকে আমার বোন হিসেবে গ্রহণ করছি। তুইও আর আমার উপর রাগ করে থাকিস না। আজ থেকে আমরা ভাই বোন, ওকে? ফারহান, কিসের ভাই কিসের বোন? এ তুই সত্যি করে বলতো, ইদানিং মদটদ কিছুর বদ অভ্যাস হয়েছে না তোর নিশ্চয়ই? না না, থাক, কেন হতে যাবে? থাক আপু, এখন যাই, অনেক কাজ বাকি। তোকে জিজু মানে তোর বর, আমার জিজু আমাকে অনেক কাজ দিয়ে গেছে, আমি সেগুলো করি। কেমন ঠাটা মিষ্টি বোন আমার। ফারহান শোন, এই ছেলে কোথায় যাচ্ছিস? ফারহান ধুর।
এতক্ষণ ফারহান আর হিয়ার কাণ্ড দেখছিল লতা আর মোহিনী। ফারহান চলে যেতেই তারা হিয়ার দিকে ঝেঁপে আসলো। লতা বলল, কেসটা কি হলো বলতো? আমরা তো জানতাম ফারহান মেবি তোকে লাইক করে, আজ এরকম হঠাৎ বোন বানিয়ে দিল কেন? তোর যা তো, আমি জানলে কি ওরে জিজ্ঞেস করতাম? যাক, ভালো হয়েছে। স্যাস্টার মতো লেগে থাকতো সবসময়। নেহাত হুমায়ুন স্যারের দুটো বই দিতে চেয়েছিল, তাই ওই ব্যাটারি খুঁজছিলাম। যাক, আমি রোদ আপুকে বলে না হয় কিনে নিব ওগুলো। কিন্তু ফারহান কি যেন না একটা চিঠির কথা বললো, বুঝলাম না। লতা হতাশ সুরে বলল, ভেবেছিলাম ফারহান আমাদের 5 স্ট্রিট দিকে গিয়ে চাইনিজ খাওয়াবে আর তোর সাথে চটিয়ে প্রেম করবে, আর এখন কিনা। এদিকে মোহিনী সুর টেনে বলল, এখন তো ওই চলবে। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरा बहना है। বলে লতার সাথে মোহিনী খিলখিল করে হাসতে শুরু করলো। সাথে হেসে দিল হিয়া নিজেও। কিছুক্ষণ বাদে শুরু হলো অনুষ্ঠানের যাবতীয় আয়োজন। সব স্টুডেন্টকে মিষ্টি মুখ করে এবার কিছু স্যার ম্যাডাম কথা বলল। তারপর কিছু ছাত্রছাত্রীকে মঞ্চে এক এক করে ডেকে এই কোচিং সম্পর্কে, টিচার্সদের ডেতে তাদের প্রিয় শিক্ষক সম্পর্কে কিছু বলতে, তাদের হাতে খড়ি সম্পর্কে জানাতে ইত্যাদি সম্পর্কে বলতে ডাকা হলো। লতা, মোহিনী সহ বাকি যারা ইচ্ছুক তারা এসে তাদের বক্তব্যটুকু বলতে লতা এবার জোর করে হিয়াকে মঞ্চে উঠিয়ে দিল। হিয়া নানা করলেও স্যারদের অনুরোধে তাকে মাইকের সামনে আসতে হলো। মাইকের সামনে এসেই হিয়া হেসে ফেলল। নিজেকে শান্ত করে হিয়া বলতে শুরু করলো, এবার আমি বলবো। এটুকু বলতেই হিয়া হো হো করে হেসে দিল। সাথে হেসে দিল উপস্থিত সবাই। এদিকে সিটে বসে থাকা উজান শুধু আস্তে করে হিয়ার উদ্দেশ্যে পাগলি। শব্দটুকু বলেই মৃদু হাসলো। অনেক কষ্টে হিয়া নিজেকে শান্ত করলো। একটা দীর্ঘ শ্বাস ফেলে আবার বলতে শুরু করলো হিয়া, সবাই তো সবার হাতে খড়ির কথা বলছে। কেউ বলছে তার মা তাকে ক লিখতে শিখে, কেউ বা বলছে তার বাবা। আমি কি দিয়ে বলবো? আবার হালকা হেসে দিল হিয়া। আমার তো মা বাবা কাউকে আমি সেভাবে কখনো পাইনি। আমার জন্মের মাস আগে বাবা ইন্তেকাল করেছেন, আর মা আমাকে জন্ম দিতে। সেই হিসেবে আমার হাতে খড়ি তো আমি তাদের কারো কাছে শিখতে পারিনি। হিয়া শুরু করলো তার শিশির ভাইকে দিয়ে। তার জীবনে শিশিরের অবদান, সাথে তার রোদ আপুকেও সেই তালিকা থেকে বাদ দিল না হিয়া। উজান মুগ্ধ হয়ে শুনছিল হিয়ার কথা। হয়তো সেই নামের তালিকায় নিজের নামটাও শুনতে বড্ড ইচ্ছে করছিল তার। রনি স্যার এসে ইশারায় গেটের মাথা থেকে উজানকে ডাকতেই উজান নিজের সিট ছেড়ে উঠতে যাবে, অমনি হিয়ার কিছু কথা কানে আসতেই থমকে গেল সে। উজান স্যার এখন আমাকে লাঠি দিয়ে মারতে আসবে? বলতেই এবার আরো জোরে করে হো হো করে হেসে দিল হিয়া। সাথে আবার হাসলো উপস্থিত সবাই। আমার জীবনে উজান স্যার অনেকটা বড় জায়গা জুড়ে আছে। শিশির ভাইয়া আমাকে যেমন বাবা মার অভাবটা বুঝতে দেয়নি, তেমনি উজান স্যারও আমার অভিভাবক হয়ে আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে অনেকটা সাহায্য করেছে। মৃদু হাসলো হিয়া। উজান নিজের সিটে বসে গিয়ে মুগ্ধ দৃষ্টিতে অপলক তাকিয়ে রইল হিয়ার দিকে। আমি যখন 6 কি 7-এ পড়ি তখন উজান স্যার আমাকে মাঝে মধ্যে পড়াতে আসতো। একবার পড়াতে গিয়ে আমার হাতে ঠাস ঠাস স্টিলের স্কেল দিয়ে কি যে মার দিয়েছিল, তারপর থেকে আমি ওনাকে একদম সহ্য করতে পারতাম না। ওনাকে দেখলে আমি বাড়ি থেকে পালিয়ে বেড়াতাম। মাঝে মধ্যে তো পড়তে বসে এমন কান্না করে দিতাম, আমার চিৎকারে বাড়ির সবাই একবার রাগের বশে তো আমি ওনার গায়ে এক গ্লাস পানি ঢেলে দিই। আবার হো হো করে হেসে দিল হিয়া। সবাই আবার হেসে দিল। তারা কখনো একবার হিয়াকে দেখছে তো কখনো উজানকে। এর ফলে একটু একটু অপ্রস্তুত হয়ে পড়তে শুরু করলো উজান। আরো অনেক কিছু করেছি আমি ওনার সাথে। ও একবার তো মেঝেতে তেল ছড়িয়ে দিয়ে ওনাকে মাধ্যমিকের বোর্ড পরীক্ষার আগে স্যার নিজের প্রফের পরীক্ষা রেখে ভাইয়ার অনুরোধে সারা রাত আমাকে কেমিস্ট্রির বিক্রিয়া বুঝিয়ে গেছেন। রিক্সা করে পরীক্ষার হলে নিয়ে যেতে যেতে আমাকে হাতে শীট ধরিয়ে পড়িয়েছেন। সবাই উজানের দিকে তাকিয়ে হেসে উঠল। এই মানুষটা আমাকে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছেন। পড়াশোনার বাইরে গিয়ে এই জগৎটা সম্পর্কে শিক্ষা দিয়েছেন। নীতি, নৈতিকতা, ভুল খারাপের পথটা চিনতে শিখিয়েছেন। তাই আজ টিচার্স ডেতে
আমার জীবনের ভাইয়া আর রোদ আপুর পাশাপাশি আমি আমার উজান স্যার, আমার গুরুজিকেও অনেক অনেক অনেকটা ধন্যবাদ দিতে চাই। অনেকটা ধন্যবাদ উজান স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এই হিয়াকে এতটা টলারেট করার জন্য। এই বলে নিজের বক্তব্যটুকু শেষ করলো হিয়া। সবাই হাততালি দিয়ে উঠল। পাশ থেকে মিলন স্যার উজানের পিঠ চাপড়ে দিল। উজান বোধ হয় আর একটু হলে কেঁদে ফেলতো এমন অবস্থা। হিয়ার চোখে মুখে পরিতৃপ্ততার হাসি, সাথে সেই পরিতৃপ্তির রেশ উজানের চোখে মুখে হিয়াকে ঘিরে। লাল রঙের ম্যামোর বই হাতে এক কাস্টমারের বিল করতে ব্যস্ত শিশির। ঠিক সেই মুহূর্তে দোকানে আসলো চাচু সহ রোদের বাবা। রোদের বাবার বয়সী এক লোক আর মাঝবয়সী এক মহিলা। তাদের এই দোকানে আসার কারণ রোদের বাবার এই বন্ধু তার নিজ এক ফার্মের জন্য দরজা জানালার ঠাই তৈরিতে কিছু অর্ডার করবে। আর শিশিরের চাচুর দোকান ছোট হলেও একটা সুনাম আছে দোকানের, তাই অনেক ছোট বড় কাস্টমারের আসা যাওয়া হয় এই দোকানে। রোদের বাবাকে দেখে একটু ঘাবড়ে গেল শিশির। হঠাৎ উনি এখানে? তাদের তিনজনকে ভেতরে বসতে দিয়ে চাচু এসে বসলো, চা কফি অর্ডার করতে বলল, কিন্তু রোদের বাবা মানা করে দিল। রোদের আব্বু চাচুকে উদ্দেশ্য করে বলল, দেখো মিরাজ, তুমি তো জানো আমি যে সে দোকান থেকে কিছু অর্ডার করার মতো মানুষ না। নেহাত চাপে পড়ে আমার বন্ধুকে তোমার এখানে নিয়ে আসলাম। আর তাছাড়া তোমার দোকান ছোট হলেও একটা সুনাম আছে আমি জানি, তাই আমার কিন্তু এক সপ্তাহের মধ্যে ডেলিভারি চাই। পারবে দিতে? রোদের বাবার কথায় চাচুর হালকা খারাপ লাগলেও কিছু করার নেই তার। প্রায় 3 লাখের এই প্রজেক্ট ঠিক সময় করে দিতে পারলে ওনার লাভ হবে 30,000। আর শিশিরদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এই 30,000ই 30 কোটির সমান। চাচু হেসে দিয়ে বলল। অনেকক্ষণ কথা হলো সবার। কথার মাঝে অনেক কথা বলতে গিয়ে কথা উঠল সবার বাচ্চা কাচ্চার সম্বন্ধে। যেখানে রোদের সম্পর্কে কথা উঠতেই বুকে যেন একটা কাচের টুকরো বিঁধতে থাকলো শিশিরের। ভাইয়ের আর কি, এক মেয়ে এক ছেলে। ছেলে তো শুনলাম গ্রাজুয়েশন শেষ করতে কানাডা যাচ্ছে। আর আমাদের রোদমা তো মাশাল্লাহ, যেমন গুণবতী তেমনই রূপবতী। ওরকম পুতুলের মতো মেয়ের জন্য তো ছেলেরা লাইন লাগিয়ে বসে আছে শুনেছি। আপনার ভাগ্নে কি যেন নাম? উজান, সেও তো শুনেছি ডক্টরি পড়ছে। রোদের বাবা মুচকি হেসে উত্তর করলো, চেয়েছিলাম তো মেয়েকে আপনার ছেলের সাথে নর্থ সাউথে ভর্তি করে দিই, কিন্তু মেয়েটা যে আমার এই ভার্সিটিতে কি পেয়েছে কে জানে। সে নাকি পাবলিকে পড়বে, এটাই তার শেষ কথা। এখন একটা মাত্র ছোট মেয়ে আমার, ওর জেদের কাছে আর কি বা করি বলুন। ভাই যদি রাগ না করেন তাহলে একটা প্রস্তাব দিয়ে রাখি। আমার ছোট ভাই এ বছরই নেভিতে জয়েন করেছে। যদি রোদের সাথে একবার ভেবে দেখতেন বিষয়টা। রোদের আব্বু হাসলো, শুধু কিছু বলল না। এদিকে এদের তিনজনের কথা শুনে শিশিরের এটাই মনে হতে শুরু করলো যেন এরা তিনজন বুঝি তাকেই এই কথাগুলো বলার জন্যই আজ এই দোকানে এসেছে। তাকে আঙুল দিয়ে দেখিয়ে বোঝে, তুমি রোদের জন্য একদম বেমানান শিশির, একদম বেমানান। চোখ টলটল করছে শিশিরের। তাদের প্রত্যেকটা কথা তার বুকে তার কাটার মতো বিচ্ছিল যেন। নিজের কষ্টটাকে কোনো মতে দমিয়ে শিশির তার চাচুর হাতে তাদের মেমো রিসিপ্টটা ধরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে আসলো এক প্রকার। দুপুরে লাঞ্চ করতে আজও পলাশের সাথে বসে আছে শিশির। সকালে সেই ঘটনার পর থেকে নিজেকে এই মুহূর্তে অনেকটা কঠিন এক শক্ত মোড়কে মুড়িয়ে নিয়েছে সে। পলাশকে খেতে দিয়ে চুপচাপ পলাশের মুখ পড়ছে শিশির। সত্যি মিথ্যার বেড়াজাল থেকে সত্যিই খুঁজতে চাইছে যেন সে। চাল কত করে কেজি কিনলি পলাশ? তোদের এই চালটা দেখি স্বাদ অনেক। ভাবছি এখন থেকে চালটা বাড়িতে আনবো। বোকাপনে গেল পলাশ। এই চাল তো সে জন্মেও কিনে নেই। এইসব তো রোদ তাকে দূর। এখন কি উত্তর দেওয়া যায়? মানে না ভাই, ওই হবে 40-50। 40-50 না? হ্যাঁ মানে। একটা দীর্ঘশ্বাস ছাড়ল শিশির। এখনো পলাশ তাকে মিথ্যে বলছে। কি হলো ভাই, খাবেন না? না, আজকে সব ভাত তুই খাবি। কেন ভাইজান, খাবারটা আজ মজা হয়নি? কেন মজা হবে না? তো রোদ আপু রোজ যেমন রান্না করে আজও সেরকমই হয়েছে, খা তুই। চোখ বড় বড় করে তাকালো পলাশ। তার মানে কি শিশির বুঝে গেছে যে এই সব ভাত তরকারি তার মা না, রোদ আপাই দিয়া পাঠায়? শিশিরের চোখের দিকে তাকাতেই গা শিউরে উঠল পলাশের। এরপর কোনো ঝড় আসবে তার উপর মাবুদ কি ভালো বলতে পারবে।
পলাশেও রোদের সামনে দাঁড়িয়ে আছে শিশির, দাঁত মুখ শক্ত, তার চোয়াল ভারী, সাথে রাগান্বিত চোখের লাল আভা। এদিকে রোদের চোখ দিয়ে পড়ছে টপ টপ নোনা জল। রোদ নিশ্চুপ, আজকে একটা প্রতিবাদ করলো, সুযোগ দিচ্ছে না তাকে শিশির। এমন কি বোঝাতে চাও? আমি খেতে পারি না? দুবার নিজের ভাত চোটাতে কষ্ট হয় আমার। কোনটা রোদ? তুমি আমাকে অহেতুক ভুল বুঝছো শিশির। এটা হয়তো রোদ। তা আমাকে রিজন দাও, কেন তুমি এই কাজটা করতাম? বলো, কেন করতাম? কোনো উত্তর আছে তোমার? আমি আমি তো শুধু চেয়েছিলাম যে তোমাকে আমার হাতে রান্না করা খাবারটা। প্লিজ রোদ, কে তুমি আর আমি বা কে তোমার? কিসের অধিকার এসব করো তুমি? আমি তোমাকে বলেছি না আমাদের মাঝে কখনো কিছু সম্ভব না? তারপরে কিসের এত জেদ করো তুমি? তুমি আমাকে ভালোবাসো না শিশির? না, বাসি না। শান্তি। শিশির। রোদ কিছু বলতে গিয়েও থেমে গেল। শিশির পলাশকে উদ্দেশ্য করে বলল, আর পলাশ, কালকে থেকে তুই আমার সাথে কাজে আসবি না। কথাটা যেন মাথায় থাকে তোর। কথাটা গিয়ে একদম বুকে বিঁধল পলাশের। এটারই ভয় পাচ্ছিল যেন বাচ্চাটা। পলাশ এক ছুটে দৌড়ে এসে শিশিরের পা জড়িয়ে ধরল। কান্নামাখা ভারী কণ্ঠে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, ভাই, আমার সাথে এমনটা করবেন না ভাই। আপনি কাজ থেকে তাড়াই দিলে আমি কোনখানে গিয়ে কাজ খুঁজতাম। আপনার পায়ে পড়ি ভাই। আমি আর রোদ আবার কথা শুনুন না, সব সময় আপনার লগে লগে থাকুন। এবারের মতো মাফ করেন ভাই। শিশিরের মন গলাতে ব্যর্থ হলো ছোট্ট পলাশ। এদিকে রোদ নিজের কান্নাটা কোনো মতে থামিয়ে শিশিরের দিকে এগিয়ে এসে শিশিরের বাহু ধরতেই তাকে হাত দিয়ে থামিয়ে দিল শিশির। রোদ দাঁড়িয়ে পড়ল ওখানে। কষ্টটাকে দমিয়ে কাপা কণ্ঠে কথা বলতে চেষ্টা করলো রোদ। আমি মানছি ভুলটা আমি করেছি, বাচ্চাটার কি দোষ? কেন তুমি ওকে আমার বলে শাস্তি দিচ্ছ? আমি কি করব না করব এখন তুমি ঠিক করে দেবে রোদ। আমি তা বলিনি শিশির, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। দেখো, আমি কথা দিচ্ছি আমি আর কখনো কোনো কিছু পলাশকে দিয়ে তোমার কাছে পাঠাবো না, কিন্তু তুমি বাচ্চাটার কথা একটু ভাবো। এই চাকরিটা না করে সে কি করে? প্লিজ শিশির, আমি তোমার সামনে হাত জোড় করছি। দীর্ঘ একটা শ্বাস ফেলল শিশির। পরক্ষণে কি একটা ভেবে বলল, বেশ, থেকে আবার কাপড়ের দোকানে বসবে। আমি যেন আমার দোকানের আশেপাশে তোকে না দেখি। শিশির ছাড়া কখনো পলাশ একটা কাজ করেনি যেখানে সেখানে শিশিরের এরকম একটা শাস্তি মেনে নিতে কষ্ট হচ্ছিল বাচ্চাটার খুব। কিন্তু খারাপ লাগলো যে তার আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। একটা রিস্কা দাঁড় করিয়ে শিশির রোদকে সেটাতে উঠতে বলল। রোদ কোনো মতে চোখ মুছে চুপচাপ শিশির যা বোঝে তাই বাধ্য মেয়ের মতো শুনল। রোদ দুবার শিশির বলে ঠোঁট নাড়িয়ে হালকা করে ডাকলেও কিছু বলতে পারছিল না যেন। শিশির রিস্কা মামার হাতে টাকা ধরিয়ে ঠিকানা বলে দিল, যান আপনি এখন। আর বলেই সোজা দোকানের দিকে হাঁটতে শুরু করলো। একবার ঘুরে রোদের দিকে তাকালো না পর্যন্ত। পলাশ কী করবে বুঝতে পারছিল না। কোনো মতে চোখ মুছে একবার রোদকে দেখে নিয়ে শিশিরের পিছে ভয়ে ভয়ে হাঁটতে শুরু করলো। এদিকে রিস্কা চলতে শুরু করলো তার নিজ গন্তব্যে। হুট তোলার রিস্কায় একটু আড়াল হয়ে ঠোঁটে ঠোঁট টিপে ডুকরে কেঁদে ফেলল রোদ। রিস্কার কানিতে চাপতে গিয়ে বা হাতে আঁচড় কাটল রোদের। নিমেষেই চিলিক দিয়ে রক্ত বেরিয়ে পড়ল তার থেকে। এদিকে দোকানে এসে রাগের মাথায় গাড়ি থেকে কাচের থাইগুলো নামাতে গিয়ে থাইয়ের এক কানিতে নিজের হাতের এক পাশটা পুরো ছিলে ফেলল শিশির। বিন্দু বিন্দু রক্তের ফোঁটা টপ টপ করে ঝরে পড়তে থাকলো সাদা ফ্লোরে। আজ এক সপ্তাহ ধরে হিয়ার উপর উজানের মেজাজ খুব খারাপ ভাবেই বিগড়ে আছে। না, হিয়া ঠিকমতো কোচিংয়ে পড়া দিচ্ছে না, রোদের কাছে ঠিক সময় মতো পড়তে আসছে না। উপরন্ত কলেজে মান্থলি পরীক্ষার রেজাল্টও কেমিস্ট্রিতে ফেল, সাথে ম্যাথে টেনে টুনে 20-এ 8 তুলে যেই রেজাল্ট হিয়া অর্জন করেছে সেটা কোনোভাবেই উজান হিয়ার থেকে আশা করেনি। এমন না যে একার হিয়ারের রেজাল্ট এরকম খারাপ হয়েছে, পরীক্ষাতে কম বেশি কেমিস্ট্রি আর ম্যাথে সবার রেজাল্টই এরকম এক অবস্থা। কিন্তু উজান তো আর বাকি সবাইকে কি করলো তা দেখতে চাইবে না। তার কথা হিয়া কেন এরকম করবে? কোচিংয়ে ক্লাস শেষে ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে গল্প দিচ্ছে লতা, হিয়া, অর্পা সহ আরও অনেকজন। আজ মোহিনীর জন্মদিন উপলক্ষে তারা ঠিক করেছে তারা এই ক্লাস শেষে তাদের ঠিক করা রেস্টুরেন্টে গিয়ে মোহিনীর জন্মদিনটা সেলিব্রেট করবে। তাই নিয়ে চলছিল তাদের কথোপকথন। ধুর, এটা একটা রেজাল্ট করলাম, কলেজে উঠে প্রথম প্রক্রিয়াতেই ফেল। লতাকে চোখ রাঙিয়ে হিয়া বলল, পাতার বাচ্চা লতা, আবার কেন মনে করিয়ে দিলি রেজাল্টের কথা? একটু ভুলেছিলাম, তোর জন্য যদি আবার টেনশনে আমার প্রেশার লো করতে শুরু করে না তাহলে দেখিস কিন্তু।
কি করব? তোর তো আছিস বার্থডে সেলিব্রেশন নিয়ে, ওইদিকে যদি মজনু স্যার গার্ডিয়ান কল করে বাড়িতে সব বলে দেয়, তখন কি হবে? একবার ভেবেছিস সে কথা? একটু চুপ করবি লতা, নাকি খাবি আর একটু বকুনি? আর আমি প্রথমে ধরবে ভাইয়া, তারপর রোদাপু, আর শেষে তো উজান স্যার আমাকে পানা পুকুরে চুবিয়ে রেখে দিয়ে আসবে। এবার এই আমি আস্ত থাকবো তো লতা? অর্পা এদের দুজনকে থামিয়ে দিয়ে বলল, বাদ দে তো, যা হবে পরে দেখা যাবে। এখন শোন, আমি আর লতা মোহিনীকে নিয়ে এদিক দিয়ে যাব, আর তোরা আগে গিয়ে দেখবি সব ঠিক আছে কিনা, কেমন? ঠিক আছে। আর ফারহানকে বলবি ঠিক টাইমে ঠিকভাবে যেন কেক নিয়ে আসে, না হলে ওই ব্যাটার একটা চোলও কিন্তু এই হিয়া আস্ত রাখবে না। অর্পা হিয়াকে কিছু বলতে যাবে, তার আগে উজান এসে পেছন থেকে হিয়াকে ডাক দিতেই ভয় হিয়ার বুকটা নিমিষেই শুকিয়ে আসলো। পেছন ফিরে অনেক কষ্টে মুখে একটা হাসি এঁকে হিয়া বলল, জি স্যার। উপরে সেকেন্ড ইয়ারের পরীক্ষা হচ্ছে, গিয়ে একটা সিটে বসো কুইক। কেন স্যার? সেকেন্ড ইয়ারে গিয়ে আমি কি করব? আমি তো কেবল ফার্স্ট ইয়ার। তাহলে আগের সপ্তাহে কতদিন অ্যাবসেন্ট ছিলে তুমি? কয়টা পরীক্ষা মিস গেছে তোমার? ভয় বুকটা আরো শুকিয়ে খরা হয়ে যাবে বুঝি এবার হিয়ার। মানে 3 দিন আসেনি আর 2টো পরীক্ষা দেওয়া হয়নি আর কি। শিশির জানে সেটা? না মানে ভাইয়া তো দোকানে থাকে, তাই আর কি, জানানো হয়নি। মান্থলিতে কেমিস্ট্রিতে ফেল করেছো, সেটা নিশ্চয়ই জানে। চুপ করে মাথা নামিয়ে রইল হিয়া। বুঝতে পারল এখন আর কোনো কিছু বলেই সামনের মানুষটার চোখের আগুনটাকে নেভানো সম্ভব না, তাই বাধ্য মেয়ের মতো সোজা সিঁড়ি দিয়ে উপরে চলে আসলো হিয়া। ক্লাসরুমে ঢুকতে পা আটকে গেল তার। এটা তো ছেলেদের ব্যাচ, পুরো ক্লাসে ছেলে দিয়ে ভর্তি, এখানে কি করে সে একা? হিয়ার পেছনে পরীক্ষার খাতা আর প্রশ্ন হাতে উজান এসে দাঁড়াতেই হিয়ার পেছন ফিরবে অমনি দুজনের দুম করে ধাক্কা লেগে উজানের হাত থেকে সব বই খাতা কাগজ কলম মেঝেতে ছড়িয়ে পড়ল নিমিষে। উজান চোখ পাকালো, শুধু কিছু বলল না। নিচে হেলে খাতাগুলো তুলতে যাবে অমনি হিয়াও কাপা হাতে খাতাগুলো তুলতে নিচে হিলতেই মাথার সাথে মাথা বাড়ি লাগলো দুজনের। আহ বলে খেকিয়ে উঠল হিয়া, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে চুপ হয়ে গেল সে। উজান কপালে হাত দিয়ে ব্যথা লাগা জায়গাটা একটু হাত বুলিয়ে নিল। এদিকে আবার কোথায় যাচ্ছিলে তুমি হিয়া? ভেতরে বসতে বলিনি আমি? হ্যাঁ মানে না, আসলে এটা তো ছেলেদের ব্যাচ স্যার, আমি এখানে কি করে? এটা যে ছেলেদের ব্যাচ সেটা কিছু মুহূর্তের জন্য খেয়াল ছিল না উজানের। খাতাগুলো সব হাতে তুলে উজান উঠে বাহির থেকে রুমটা একবার চোখ বুলিয়ে নিল। ছেলেদেরই তো ব্যাচ এখন। তবুও উজান ঠিক করলো হিয়াকে আজকে পরীক্ষা নিয়ে তারপরই সে ছাড়বে। সমস্যা নেই, আমি আছি। হিয়া মাথা নাড়ালো শুধু। উজান এক পা বাড়াতে হিয়া উজানকে থামিয়ে দিয়ে উজানের সামনে এসে দাঁড়ালো। একটু এদিকে আসুন তো। এদিকে আমার দিকে ঝুঁকে আসুন তো একটু। হোয়াট? আহা, যা বলছি করুন না, হেলুন একটু। আরে হেলুন না। উজান শ্বাস ফেলে হিয়ার দিকে হালকা ঝুঁকে আসতেই হিয়া ওর পা দুটো উঁচু করে উজানের কপালের সাথে নিজের কপালটা আর একটু ঠুকে দিতেই বিস্ময়ে তাকিয়ে ওঠে উজান। হালকা পিছিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়িয়ে হিয়ার দিকে। এটা কি ছিল হিয়া? হিয়া মাথায় 2 আঙ্গুল তুলে দেখাতে থাকে। শিং একবার ঠোকা লাগলে আর একবার ঠোকা দিতে হয়, না হলে শিং বুঝে যায়। হোয়াট রাবিশ! এখনো ছোট বাচ্চা তুমি যে এগুলো বিলিভ করো? আরে আমি তো শুধু ইডিয়েট। বলেই রুমে ঢুকলো উজান। হিয়া মনে মনে খুশি হলো কিছুটা, যাক একটু হলেও তো জব্দ করা গেল সাদা বিলাইটাকে। ভেতরে এসে পেছনের সিট থেকে দুজনকে তুলে সামনে এনে বসিয়ে পেছনটা পুরো ফাঁকা করে দিল উজান। আর হিয়াকে দেখিয়ে বলল সেখানে গিয়ে বসতে। উজান ছেলেদেরকে সেকেন্ড ইয়ারের প্রশ্ন দিয়ে হিয়াকে লাস্ট পরীক্ষার প্রশ্ন দুটো ধরিয়ে বলল 1 ঘন্টার মধ্যে 2টো পরীক্ষাই শেষ করতে হবে তাকে। হিয়ার তো এই মুহূর্তে মন চাইছিল উজানের মাথায় পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিক। সে কোথায় এখন গিয়ে বার্থডেতে কেক কেটে মজা করার কথা। হিয়া আর উজানকে দেখো কেমন পরীক্ষার প্রশ্ন হাতে ধরিয়ে দিল। মন তো চাইছে আপনার সব চুল টেনে ছিঁড়ে আগুন জ্বালিয়ে দিই আমি। কোথায় ভাবলাম ফারহানের আনা চকলেট কেকটা খাবো, আর আপনার জন্য এখন আমাকে কি না জীবনেও আপনার কপালে ভালো বউ জুটবে না উজান স্যার। আর জুটলে এমনই বউ জুটবে যে জিন্দেগিতেও সে আপনাকে কেক খাইতে দেবে না। সেই মেয়ে এই বলে রাখলাম আমি।
অভিশাপের শেষটা শেষ করে দাঁতের দাঁত চেপে পরীক্ষা দিতে শুরু করলো হিয়া। ভাগ্যিস ম্যাথের এই চ্যাপ্টারটা রোদ আজকে তাকে করিয়েছিল সকালে, না হলে তো কলম কামড়ে দিয়েই বসে থাকতে হতো এতক্ষণ। পরীক্ষা চলাকালীন সবার দৃষ্টির মাঝে কড়া দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়েছিল উজান। একটা মিনিটের জন্য রুম থেকে এদিক সেদিক বেরোয়নি সে। এমনকি কোনো ছেলে পরীক্ষা রেখে যাতে হিয়ার দিকে তাকাতে না পারে তাই সে একদম শেষ ব্রেঞ্চে হিয়াকে বসিয়েছে, একেবারে যেখানে হিয়ার আশেপাশে ডানে বামে সামনে কেউ নেই। পরীক্ষা দিতে দিতে উজানের দিকে মাঝে মাঝে তাকিয়ে রইল হিয়া। উজান চোখের ইশারায় বলল, আমার দিকে না তাকিয়ে মনোযোগ দিয়ে পরীক্ষা দাও। হিয়া ভেঙচি কেটে আবার লিখতে শুরু করলো। কিন্তু এদিকে এত নিরাপত্তা দেবার পরেও হিয়াকে নিরাপদ রাখতে ব্যর্থ হলো উজান। পরীক্ষা শেষে ছেলেরা যখন উঠে টেবিলে খাতা রাখছিল সেই মুহূর্তে হিয়াও তাদের সাথে লাইন করে খাতা দিতে এসেছে। বাদল বিপত্তি। কারেন্ট চলে গেল আর তাতে হঠাৎই রুমটা কিছুক্ষণের জন্য অন্ধকার হওয়াতে পাশ থেকে এক ছেলে পেছনে এসে হিয়ার বুকের নিচে পেটের মাঝ বরাবর হাত রাখতেই কেঁপে উঠল হিয়া। কিছু বলতে পেছনে ফিরবে, দেখে কেউ নাই তার পেছনে। জেনারেটর আসলো সেই মুহূর্তে। আশেপাশে তাকাতেই দেখলো ছেলেরা আগের মতো যে যার জায়গাতে আছে। কিছু বুঝে উঠতে পারছিল না যেন হিয়া। জীবনে কখনো এরকম সিচুয়েশনের মুখোমুখি হয়নি সে। আজ প্রথম এরকম কিছু, তাও আবার এইরকম একটা প্লেসে। এটা ছিল হিয়ার জন্য পুরো অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। মুহূর্তেই ঘাবড়ে গেল হিয়া। মুখ দিয়ে যেন কিছু বলতে গিয়েও কথা বের হচ্ছিল না তার। কোনো মতে হাতে থাকা খাতাটা টেবিলে রেখে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে আসলো হিয়া। বাহিরে লতা, অর্পা আর মোহিনী সহ নিচে অফিস রুমের এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছিল হিয়ার পরীক্ষা শেষ হবার। হিয়াকে দেখেই তারা দৌড়ে আসলো হিয়ার কাছে। যাক, তাহলে যাওয়া যাবে এখন। উফ, পরীক্ষা দিতে এতক্ষণ লাগলো তোর? আধা ঘন্টা লিখে খাতাটা জমা দিয়ে আসলেই তো পারতি তুই। আর উজান স্যার, তাকেও কি বলি, সব সময় এরকম করলে ভালো লাগে বলতো? কোনো ফ্রিডম নেই, কিছু নেই, অসহ্য। এক মনে কথাগুলো বলছিল অর্পা। হিয়ার মুখের দিকে চোখ পড়তেই থমকে গিয়ে অর্পা বিস্ময়ে প্রশ্ন তুলল, তুই কি কাঁদছিস হিয়া? তুই কাঁদছিস কেন হিয়া? উজান স্যার কি উপরে কিছু বলেছে তোকে হিয়া? একটু আড়াল হয়ে অর্পাকে জড়িয়ে কেঁদে ফেলল হিয়া। সবাই তো অবাক, আর যাই হোক, যত কষ্টেই থাকুক না কেন হিয়া তো সবার সামনে কান্না করার মতো মেয়ে না। তাহলে হিয়া কাঁদতে কাঁদতে অনেক কষ্টে উপরের ঘটনাটা তিনজনকে খুলে বলতেই রাগে ফেটে পড়ল লতা। হিয়ার চোখ মুছে দিয়ে বলল, তুই এক্ষুনি আমার সাথে উজান স্যারের কাছে যাবি, আমরা সব জানাবো তাকে। হিয়া, তোমরা এখানে? ক্লাস তো শেষ হয়েছে অনেকক্ষণ হলো, বাড়ি যাওনি কেন এখনো? বাই দ্য ওয়ে, হিয়া কোথায়? এক্ষুনি নামলো নাও। লতা নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারল না, তেড়ে আসলো উজানের দিকে। মনের রাগটাকে নিগড়ে ফেলতে শুরু করলো তার কথার আঘাতে। সে যে তার স্যারের সাথে কথা বলছে এটাও যেন হুঁশে ছিল না তার। আপনি যখন দেখলেন ওটা ছেলেদের ব্যাচ, কি দরকার ছিল আর পরীক্ষাটা নেবার? সেই ছেলেটা হিয়ার বুকের নিচে হাত দিয়েছে, এর মানে বোঝেন আপনি? মোহিনী লতাকে চুপ করতে বললেও লতাকে চুপ করাতে পারল না। কোথায়? আমরা তো অনেক সময় ক্লাস মিস করি, পরীক্ষা মিস করি, আমাদের তো কখনো এইভাবে ডেকে আলাদা রুমে পরীক্ষা নেন না। আপনি তাহলে হিয়ার ক্ষেত্রে কিসের এত অধিকার আপনার? হিয়া কি আপনার শত্রু, না আপনি হিয়াকে ভালোবাসেন? কোনটা স্যার? আহ লতা, চুপ কর। স্যারের সাথে কি কথা বলছিস যেগুলো তুই? তুই চুপ কর। আর যদি জেনারেটর না আসতো, ছেলেটা যদি আরও বেশি কিছু করতো, ভালো লাগতো তোদের? হিয়াকে আমি ছোটো থেকে চিনি স্যার, হাজার কষ্ট থাকলেও আমি হিয়াকে এতটা অসহায় কখনো দেখিনি। হিয়া আপনার উপর বড্ড অভিমান করেছে উজান স্যার। এবার আপনি ভাবুন আপনি কিভাবে এসব ঠিক করবেন। একটা দীর্ঘশ্বাস ছাড়লো উজান। মুখ দিয়ে শুধু এটুকু জানতে চাইলো হিয়া কোথায়। মোহিনী বলল, তারা জানি না, হিয়া কিছু না বলেই বেরিয়ে গেল আপনি আসার আগে। উজান কিছু বলল না, মুখ শক্ত করে বাইকের চাবি হাতে বেরিয়ে পড়ল হিয়ার গন্তব্যে। ভার্সিটিতে আজ ফাংশন থাকায় তাসফিয়া সহ রোদ এসেছে তাদের ক্যাম্পাসে। শিশিরও আছে বাকি সবার সাথে, কিন্তু রোদ আর শিশিরের মাঝে নেই কোনো কথা, না কোনো চাহনি। সেদিনের পর থেকে আজ এক সপ্তাহ শিশির রোদকে অ্যাভয়েড করে যাচ্ছে। রোদের টেক্সট, ফোন সব কিছু থেকে পালিয়ে বেড়াতে রোদের যত নাম্বার আছে, আইডি আছে, সব কিছুকে ব্লক করে রেখেছে সে। ফাংশনে এসেও শিশিরের এই তাচ্ছিল্য মেনে নিতে অনেকটাই কষ্ট হচ্ছিল রোদের। আজ এই অনুষ্ঠানে রোদ যে শাড়িটা পরে এসেছে সেটা শিশিরের দোকান থেকেই কেনা।
শিশির যখন কাপড়ের দোকানে ছিল তখন নিজের হাতে রোদের জন্য শাড়িটা গুছিয়ে ব্যাগে ভরেছিল শিশির। আজ শাড়িটাতে চেনা গন্ধ মিশে থাকলেও শিশির রোদের দিকে এক নজর তাকানোর প্রয়োজন অবধি মনে করছে না যেন। আচ্ছা তাসফিয়া, আমাকে কি আজকে খুব বাজে লাগছে দেখতে? শাড়িটা আমাকে একদম মানায়নি, তাই না রে? একদম জোকার জোকার লাগছে না আমায়? এভাবে কেন কথা বলছিস তুই রোদ? শিশির এখন অবধি আমার দিকে একটা বারের জন্যও তাকায়নি তাসফিয়া। ও সবার সাথে কথা বলছে, মেহুর সাথে অবধি বসে কফি খেলো, কিন্তু আমাকে সে তো মেহু আমার চাইতে অনেক ফ্রেন্ডলি আর সুন্দর দেখতে, তাই না তাসফিয়া? তুই এরকম বাচ্চাদের মতো কথা কেন বলছিস রোদ? গ্রো আপ। তোর ক্লাসের সাথে যায় মেহু। আমার মনে হয় তুই একটু বেশি পাত্তা দিয়ে ফেলছিস ইদানিং শিশিরকে। কি লাভ হচ্ছে এতে? শিশির কি আদৌ বুঝতে পারছে তুই কি চাস? তোর মতো সুন্দর মেয়ে ওই ভার্সিটিতে আর দুটো নেই, সেখানে শিশির যে আর কি চায় উপর মাবুদি ভালো জানেন। চোখে আসা পানিটা কোনো মতে সামনে সেখান থেকে একটু সামনে এসে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ল রোদ। গাছটার সামনে একটা ছোট পুকুর, পানি নিয়ে শুকিয়ে গেছে। পাশে বেড়ে ওঠা শিমুল গাছের কিছু ফুল সেই কাদা ভেজা পুকুরে জমেছে। রোদের মতোই এই শিমুল ফুলগুলোরও মনে হচ্ছে মনটা আজ ভীষণ খারাপ। তারাও যেন কারো অবহেলার শিকার হয়ে এরকম নিশ্চুপ পড়ে আছে। এদিকে চোখের আড়ালে একটু করে হলেও রোদকে দেখছে শিশির, কিন্তু বসতে দিচ্ছে না। কমলা রঙের জর্জেটের এই শাড়িটা যেন রোদের জন্যই বানানো হয়েছিল। মেয়েটা এত সুন্দর না হলেও ক্ষতি ছিল না যেন। কিন্তু না, রোদের মতো এত সুন্দর আর দামি কিছু যে তার জন্য তৈরি না, কিছুতেই না। হঠাৎই গাছের এদিকে একটা বেঞ্চে এসে বসে পড়ল কিছু বখাটে ছেলে। রোদ নিজের মধ্যে থাকায় প্রথমে তাদের অস্তিত্ব টের পেল না, কিন্তু কিছু সময় বাদে তাদের কিছু বাজে কথা কানে পৌঁছতেই আটকে উঠল রোদ। এগুলো তো সেই ছেলে যার ভার্সিটিতে ঢোকার সময় তার শাড়ির আঁচলটা হালকা টান দিয়েছিল। আরে মামা, তোমার পাখিতে দেখি গাছের নিচে দাঁড়ায় আছে, আর তুমি কিনা তার গাছের ডালে খুঁজছিলে এতক্ষণ। চোখের চশমাটা খুলে পাশে থাকা আরেকটা ছেলে রোদকে উদ্দেশ্য করে বলল, মামা তোমাদের ভাবি তো দেখতেছি পুরো একটা বাটার মতো, শরীর ধরতে গেলেই তো গলে পড়বে দোস্ত। নিজের সম্পর্কে এত বাজে শব্দ কানে পৌঁছতেই রাগে ঘেন্নায় ক্ষেপে উঠল রোদ। অন্যদিন হলে হয়তো কিছু একটা বলে প্রতিবাদ করত সে, কারণ এরকম বাজে টোন কৌশল জীবন থেকেই শুনে আসে সে। এগুলো নতুন কিছু না তার জন্য। সৌন্দর্য যেমন বড় স্বরূপ, তেমনই সেটা মাত্রাতিরিক্ত হলেই অভিশাপ হতেও বিন্দুমাত্র দেরি করে না। মনটা আজ খারাপ থাকায় রোদের নিজের রাগটাকে দমিয়ে আবার নিজের জায়গাতে ব্যাক করতেই ছেলেগুলো রোদের পিছে পিছে এসেই আরও বাজে আচরণে রোদকে জ্বালিয়ে শেষ করতে থাকলো। ও কমলা আপু, আপনার নাম্বারটা দেন না আপু। আপু আপনার শাড়িটা তো জোশ, কোথায় থাকি কিনছেন? আরে আপু যাচ্ছেন কোথায়? আপু শাড়ির থেকে ব্লাউজটা কিন্তু আরো সুন্দর, একদম আপনার মতো। আপু ও ছেলেটা আর কিছু বলার আগে রোদের এক বাহু ধরে রোদকে নিজের বুকের বাঁ পাশে এনে দাঁড় করিয়ে দিল শিশির। হাতে থাকা সিগারেটটায় এক টান দিয়ে ধোঁয়া ছাড়লো একটা। ছেলেগুলোর দিকে বাঁকা হাসি দিয়ে বলল, বেটা তোরা চেনস মেয়েটারে? জানোস সে কার কলেজের আগে? শিশিরের কথায় ছেলেগুলো হেসে দিল একটা। যেই ছেলের নজরে পড়েছিল রোদ, সেই ছেলেটা সামনে এসে বলল, মামা আমি তো তোমারই চিনলাম না, তা তোমার কলিজারে কেমনে চিনবো বলো? হেসে দিল বাকি সবাই। শিশির রোদকে বাঁ হাতে তার বুকের একদম গা ঘেঁষে আগলেই ডান হাতের বুড়ো আঙুলে তার নাকটা দুবার ঘষে নিল। রনিকে উদ্দেশ্য করে বলল, রনি ছেলে তো দেখছি আমরা চেনেই না, তা একটু চেনাইতে দেখি। ভয়রনি তারেক সহ সামনে এসে দাঁড়াতেই ছেলেগুলোকে সাবধান করে দিল শিশিরের সাথে না লাগতে। ছেলেগুলোর যেন ইগোতে লাগলো ব্যাপারটা। তারা আরও ক্ষেপে উঠে শিশিরের দিকে তেড়ে আসলো। এতক্ষণে শিশিরের হাতে থাকা সিগারেটটা শেষ করা শেষ। এদিকে শিশিরের বুকে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে রোদ। এই বুকটাকেই তো সে গত কিছুদিন ধরে খুঁজে মরছিল। কে ভাই তুই, যে তুই বললে আমাকে ক্যাম্পাস ছাড়তে হবে? তুই চিনস আমারে? আমার বড় ভাইরে চিনস? এক কোপায় তোদের শরীর থেকে মাথা আলাদা করে দিবে সে। ডাক্তার ভাইরে ফোন করে বল শিশির ডাকে যা। তোর ইয়ার কি মনে হচ্ছে না? থাম তাহলে, তোর শরীর থাইকা আজ যদি রক্ত না বের করছি আমি আমার নামও হিমেল না। বলেই ছেলেটা তার ভাইকে ফোন করে সব ঘটনা খুলে বলল।
শিশির নামটা শুনেই আটকে উঠল ছেলেটার ভাই। কোন ডিপার্টমেন্ট কোন ইয়ার শিওর হতে দিতেই ছেলেটাকে অপর পাশ থেকেই এই মুহূর্তে ক্ষমা চেয়ে নিতে বলে সে। ছেলেটা তার ভাইয়ের এমন বিহেভের কারণ খুঁজে পায় না। উপরন্ত শিশিরের বিবরণ শুনে নিজেও কিছুটা ঘাবড়ে যায় সেই স্থানে। ফোন রেখে শুকনো মুখে শিশিরের কাছে ক্ষমা চাইতেই শিশির রোদকে তাসফিয়ার পাশে দাঁড় করিয়ে বাঁ হাতে ছেলেটার শার্টের কলার ধরে ডান হাতে ছেলেটার মুখে ইচ্ছে মতো গায়ের সর্বশক্তি দিয়ে 3-4টে ঘুষি বসিয়ে দিল। ছেলেটা হাত জোর করলেও শিশির শান্ত হতে পারল না। জানোয়ারের বাচ্চা, সাহস কি করে হয় তোদের? আমার ঢোতে থেকে চোখ তুলে দেখিস? ক্ষমা চা, এক্ষুনি ক্ষমা চা। বলেই ছেলেটাকে রোদের সামনে টেনে হিঁচড়ে এনে দাঁড় করিয়ে দিতেই ছেলেটা অকপটে ক্ষমা চেয়ে নেয় রোদের কাছে, সাথে তার সাথে বাকি সবাই। এদিকে শিশিরকে শান্ত করে রনি আর তারেক ছেলেগুলোকে বের করে দিয়ে শিশিরের সামনে আসতেই রোদ শিশিরের শার্টের কলার চেপে ধরে অজরে কাঁদতে শুরু করে। কান্নামাখা চোখে অভিমান আর অভিযোগের আভাস স্পষ্ট। শিশির কিছু বলতে যাবে তার আগে শিশিরকে একটা ধাক্কা দিয়ে রোদ দৌড়ে সেখান থেকে সামনে কোথাও একটা হারিয়ে যায়। এদিকে শিশির রোদের পেছনে এক পা বাড়াতেই তাসফিয়ার আগে শিশিরকে থামিয়ে দিল। শান্তি মিটছে তোর এখন? এটাই তো চেয়েছিলি তুই। ভালো লাগছে রোদের চোখে পানি দেখে? তোর কলেজের শান্তি আসছে না খুব এখন? তাসফিয়া তুই কি চাই মেয়েটা তোর কাছে? একটু ভালোবাসা, একটু যত্ন, একটু আদর, একটু তোর অ্যাটেনশন, এই তো। এটারও দেবার মুরদ হয় না তোর? পাশ থেকে রনি রেগে উঠে তাসফিয়াকে থামাতে চাইল কিন্তু পারল না। তাসফি, এখন এসব বলার পরিস্থিতি এটা? একদম আমাকে কিছু বলতে আসবি না রনি। পরিস্থিতির কথা বলছিস? আজকে শিশিরের জায়গায় ঠিক থাকলে এরকম পরিস্থিতিতে পড়তেই হতো না ওর। মেয়েটা নিজের অস্তিত্ব ভুলে তোর মতো করে নিজেকে মানিয়ে নিতে শিখেছে, আর তুই? শিশির মাথা নিচু করে তাসফিয়ার সব অভিযোগ শুনছিল এতক্ষণ। তাসফি থামতেই শিশির কাউকে কিছু না বলে রোদের খোঁজে হাঁটতে শুরু করলো পুরো ক্যাম্পাস। সারি সারি ফাঁকা ক্লাসরুমগুলোর সামনে দিয়ে গড়ে ওঠা লম্বা বারান্দার পিলার ঘেঁষে এক কিনারে দাঁড়িয়ে আছে রোদ। হাত দিয়ে বারবার মুখ মুছলেও অবিরত গড়িয়ে পড়া চোখের পানিতে নরম গাল দুটো আবার মুহূর্তে ভিজে যাচ্ছে তার। কেন কাছে সে? তার তো খুশি হবার কথা। শিশির তো তাকে ওই বাজে ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়ে নিল, এতে তো তার তৃপ্তি মেটার কথা। তাহলে কিসের এত আক্ষেপ এসে জমা হচ্ছে এই ক্লান্ত মনের শূন্য আকাশটা জুড়ে? রোদকে খুঁজে পেতে বেগ পেতে হলো না শিশিরের। ছুটে এসে রোদের পেছনে দাঁড়িয়ে অস্ফুটে রোদ বলে ডাকতেই রোদ পেছন ফিরে এক ধাক্কাতে শিশিরকে তার থেকে দূরে সরিয়ে দিল। শান্তি মিটেছে তোমার এখন? খুব ভালো লাগছে তাই না? রোদ কত অসহায়, কত নির্লজ্জ, কতটা বোকায়, এইসবই তো দেখতে চেয়েছিলে তুমি, তাই না? শিশির রোদের কাছে মিশে কিছু বলতে যাবে কিন্তু রোদ শিশিরকে থামিয়ে তার দু হাতে শিশিরের শার্টের কলার চেপে ধরে। চোখ দিয়ে অঝরে জল ঝরছে তার, কিন্তু আজ এই নোনা জলের চাইতেও সামনের মানুষটার প্রতি অভিমানের অভিযোগটা বেশি প্রখর হয়ে জমেছে যেন রোদের। তাই তো কান্না ভেজা মুখে রোদ অভিযোগের সুরে তার মনের আর্তনাদটাকে জাহির করতে থাকলো। চুপ, একটা কথাও না। কি ভাবো তুমি? রোদ নিজেকে প্রোটেক্ট করতে পারে না? ভীত রোদ? রোদ খেলার পুতুল? কোনটা? লিসেন শিশির আহমেদ, এই রোদ না এতটা অসহায় হয়নি যে নিজেকে বাঁচাতে তার অন্য কারো সাহায্য লাগবে। আমি শুধু এটা দেখতে চেয়েছিলাম শিশির রোদের আশেপাশে তার ছায়া হয়ে থাকার পর কি করে অন্য কেউ তার সুযোগ নেবার চিন্তা করে। শিশির রোদের কান্না ভেজা মুখে লেগে যাওয়া চুলগুলোকে রোদের দু কানের পাশে গুজে দিয়ে রোদের দু গালে হাত রাখে শান্ত কণ্ঠে বলে, আমি সরি রোদ, আমি বুঝতে পারিনি, তুমি একটু শান্ত হও। রোদ শান্ত হবার জায়গায় আরো ক্ষেপে ওঠে, আরো জোরে শিশিরের কলার চেপে রাগ ঝাড়তে শুরু করলো। সরি? কিসের সরি? আমাকে সরি শেখাচ্ছ তুমি? সেই প্রথম থেকে আমায় ইগনোর করছো তুমি। আমার দিকে তাকানোর প্রয়োজনটুকুও মনে করনি তুমি আজ। আমাকে দেখিয়ে দেখিয়ে ওই মেহুর সাথে বসে কফি খেলে এত সাহস হয় কি করে তোমার? আস্তে রোদ, চুপ, একটু শান্ত হও। শান্ত হব আমি? কেন শান্ত হব? মেহুর কথা তুললাম বলে গায়ে লাগলো না খুব? আজকে যদি তুমি আমাকে নিয়ে ব্যস্ত থাকতে, আমাকে নিজের কেউ বলে পরিচয় দিতে, তাহলে কেউ সাহস পেত আমার সাথে এইসব করার? বলো। এই ভার্সিটিতে আমার চাইতে অনেক ভালো ছেলে আছে রোদ, আমি তোমার জন্য ঠিক না। তুমি আমার জন্য ঠিক না? না আমি তোমার জন্য? নাকি মেহু ঠিক? কোনটা শিশির?
শিশির রোদকে বারান্দার রেলিংয়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পিলারের সাথে ঠেকে দিয়ে এক হাতে রোদের কোমর জড়িয়ে আরেক হাত রাখলো রোদের গালের মাঝে রেখে বলল, আমাদের মাঝে বারবার মেহুকে কেন তুমি নিয়ে আসছো রোদ? তুমি আনতে বাধ্য করেছো। তুমি আমাকে না ভালো লাগলে বলে দাও, চলে যাব আমি। আর বিরক্ত করবো না তোমায়। আমি বড় লোক, তুমি গরিব, এটাই তো আমার দোষ, ঠিক আছে? আমি আমি তো আমার জন্মটাকে বদলাতে পারবো না, কিন্তু আমার এই সৌন্দর্যটা, এটাকে তো শেষ করতে পারবো। হ্যাঁ, আমি তাই করব। আমার চেহারাটা শেষ করে দিলে তো আর কেউ আমায় পেতে চাইবে না, তখন তুমিও আমাদের মাঝে ধনী গরিবের দেয়াল তুলতে পারবে না। হ্যাঁ, আমি তাই করব এখন। কথাগুলো বলেই রোদ শিশিরকে ছাড়িয়ে এদিক ওদিক ধারালো টাইপ কিছু একটা খোঁজ করতে থাকলো, যেটা দিয়ে সে নিজেকে আঘাত করতে পারে। কিছু খুঁজে না পেয়ে রোদ পাগলের মতো নিজের ধারালো নখ দিয়ে নিজের মুখে হাতে আঁচড় দিতে শুরু করে। কোনো কোনো জায়গা অনেকটা ছিলেও যায় নিমিষে, কিন্তু এতে তা অশান্ত রোদ যে সেগুলোর ব্যথা অবধিও সে অনুভব করতে পারে না এই মুহূর্তে। এদিকে শিশির রোদের এই পাগলামি সহ্য করতে পারছিল না। থামাতে গিয়েও রোদের শক্তির কাছে পরাজিত হতে হচ্ছিল তাকে বারবার। একটা পর্যায়ে শিশির না পেরে একটানে রোদকে এক ঝাঁকি দিয়ে নিজের বুকে এনে ফেলে। রাগ মিশ্রিত কণ্ঠে বলে, কি করছো কি তুমি রোদ? নিজেকে তোমার যোগ্য করছি। ছাড়ো আমায়, ছাড়ো বলছি। কেমিস্ট্রি ল্যাবে কোথায়? কেমিস্ট্রি ল্যাবে যাব আমি। ওখানে অ্যাসিড পাওয়া যায়, তাই না শিশির? ওটা মুখে পড়লে আমি দেখতে বাজে হয়ে যাব, তাই না? হ্যাঁ, তাই করব আমি এখন। বলে রোদ আবার শিশিরের থেকে নিজের বন্ধনটা আলগা করে এদিক ওদিক সেদিকে ল্যাব খুঁজতে শুরু করলো। শিশির উপায় না পেয়ে পাশের এক ক্লাসরুমের দরজার সিটকিনি খুলে একটানে রোদকে নিয়ে সোজা ঢুকে পড়ল সেই রুমে। দরজার খিল লাগিয়ে জাপটে এসে ধরল রোদকে, চুমু আঁকল রোদের ভেজা চোখের প্রত্যেকটা ভাঁজে। এক হাতের পুরোটা রোদের চুলের ভাঁজে ডুবিয়ে নিজের বুকে এনে শক্ত করে চেপে ধরল রোদের মাথাটা। দু হাতে গায়ের সর্বশক্তি দিয়ে আগলে নিল তার রোদকে। রোদ এতক্ষণ লাফঝাপ করে অনেকটা হাঁপিয়ে গিয়ে শিশিরের বুকে ক্লান্তির শ্বাস ছাড়ল। অকপটে জড়িয়ে নিল শিশিরকে। এদিকে রোদের শাড়ির সেফটি পিন খুলে আঁচল নিচে নেমে শাড়িসহ রোদের বিধ্বস্ত অবস্থা, কিন্তু এতে না মন আছে রোদের না শিশিরের। অনেক অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আর বিরক্ত করব না তোমায়। কোথায় যাবে? চলে যাব। তোমাকে কেন বলবো? তুমি তো চাও আমি হারিয়ে যাই, পালিয়ে যাই। তখন তুমি মেহুর সাথে। আবার তুমি শুরু করলে রোদ, এবার কিন্তু আমি সত্যি ভীষণ রেগে যাচ্ছে। ওটাই তো পারো তুমি। আর কি জানো ওটা ছাড়া? আর তোমাকে যে ভালোবাসি সেটা বললে না? না না না, বাসো না তুমি আমায় ভালো, সবটা মিথ্যা। ঠিক আছে, বাসি না, ভালো, চুপ এখন, আর কাঁদবে না, অনেক হয়েছে। আমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাওয়ার কথা বললে কিন্তু খুন করে দেবো একবারে। দাও, তাও ভালো, তাও শান্তি আমার। রোদ নাকের পানিটা টেনে আরো শক্ত করে জাপটে নিল শিশিরকে। শিশিরও পরম যত্নে আগলে রইল তার প্রিয়তমাকে। ফাঁকা ক্লাসরুমে যেন দুজনের নিঃশ্বাসের তপ্ত শ্বাসটাও খুব জোরে এসে কানে বাজতে লাগলো। শরীর দিয়ে ছড়াতে থাকলো ভালোবাসার শুভ্রতা। এদিকে হিয়াকে খুঁজতে মরিয়া উজান। হিয়ার বাড়িতে এসে উঠোনের সদর দরজা পেরিয়ে যেই গ্রিলের দরজার কাছে আসতে যাবে, অমনি দরজার দু সিঁড়ির মাথায় হিয়াকে মাথা নামিয়ে বসে থাকতে দেখে পা থামিয়ে ফেলে সে। অল্প স্রোতে হিয়ার সামনে এসে দাঁড়াতেই দেখে হিয়া আস্তে করে হাঁটুতে মাথা ভর দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাছে। গ্রিলের উপর চোখ দিতেই দেখল সেখানে বড় এক তালা ঝুলছে, যার বাড়িতে কেউ নেই এই মুহূর্তে। উজান হিয়ার সামনে আরেকটু এগিয়ে অস্ফুটে হিয়া বলে ডাকতেই হিয়া হাঁটু থেকে তার কান্নারত মুখটা তুলে এক মায়াময় আবেগী দৃষ্টিতে তাকিয়ে উঠল উজানের চোখের দিকে। ঠিক তার পরপর মুহূর্তেই হিয়া উঠে দাঁড়ালো, তার বিনা দ্বিধায় বিনা সংকোচে উজানের বুকে 5-6টা কিল বসিয়ে দিতে শুরু করলো। খুব 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 রাগ হচ্ছে তার উজান স্যারের উপর, খুব রাগ হচ্ছে। এত কেন কঠিন তার এই উজান স্যার? কেন এত শাসন ওর হিয়ার উপর? কে হিয়া? উজানের বুকে কিল ঘুষি মারতে মারতে হিয়া বলল, সব আপনার জন্য। আপনি দেখলেন ওটা ছেলেদের ব্যাচ, তারপরেও কিসের জন্য আপনি আমাকে পরীক্ষা দিতে বললেন? সব সময় আপনি আমাকে এরকম শাসন করেন, রাগ করেন। কেন করেন আপনি? কি ক্ষতি করেছি আমি আপনার? কি ক্ষতি করেছি? কেন সব সময় এরকম বকাবকি করেন আপনি আমার উপর? কেন?
এদিকে অঝরে কাঁদতে কাঁদতে উজানের বুকের সাথে মিশে গেল হিয়া। কান্নারত হিয়ার মুখে আসা এলোমেলো চুলগুলোকে আলতো হাতে হিয়ার দোকানের পাশে গুজে দিল উজান। অকপটে হিয়াকে নিজের বাবুকে এনে হিয়ার মুখটা দুহাতের তালুতে আলতো করে উঁচু করে ধরে উজান স্থির কণ্ঠে কথা বলে হিয়াকে শান্ত করতে চাইল, কিন্তু অশান্ত হিয়ার চোখের জল আজ বড্ড লাগামহীন হয়ে ঝরে পড়ছে যেন। হিয়া একটু শান্ত হোক, কিচ্ছু হয়নি, আমি আছি না। আপনি থেকেও তো ওই ছেলেটা আমার সাথে ওই বাজে কাজটা করলো। কেন আপনি আমাকে আজ পরীক্ষা দিতে নিয়ে গেলেন? আমি ভাইয়াকে বলে দিব, আপনার নামে বিচার দিয়ে দিব। ঠিক আছে, দিও বিচার। নাকের পানিটা টেনে হিয়া বলল, দেব তো বিচার, বলে দিব আপনি শুধু শুধু আমাকে বকা দেন। আমি এখন বড় হয়েছি, আমি কি বুঝি না কি ঠিক কি ভুল? আপনার আমাকে দেখে কি মনে হয় আমি বাচ্চা এখনো? গালে রাখা হাত দিয়ে হিয়ার গাল মুখ মুছে দিয়ে উজান বলল, না তুমি বাচ্চা না, কিন্তু এত অস্থির কেন? আমি বললাম না যে হিয়া তুমি সিটে বসো, আমি গিয়ে তোমার খাতা নিয়ে আসবো, তারপর কেন উঠে আসলে তুমি? এত কিসের তাড়াহুড়ো তোমার? হ্যাঁ, এখন এটাও আমার দোষ। আমার তাড়াহুড়ো থাকতে নেই। কোচিং শেষ করে কার আবার পরীক্ষা দিতে ইচ্ছে করে বলতে পারেন আপনি? সকালে 7টায় ঘুম থেকে উঠে রোদ আপুর কাছে পড়তে যাই, আপুর কাছে 2 ঘন্টা পরে কলেজে যাই, কলেজ থেকে আসি 2টা, এরপর আবার কোচিং আসি 3টা, রাতে আবার দোকান থেকে এসে ভাইয়া নিয়ে পড়তে বসে। পড়া পড়া পড়া, সারাদিন তো পড়ার মধ্যেই থাকি, আর কত পড়বো? অভিমানের মোড়া হিয়াকে নিজের বুকে জড়িয়ে 2 হাতে আগলে নিল উজান। হিয়াও তার 2 হাতে জড়িয়ে ধরল উজানকে। কিছু মুহূর্তের জন্য হিয়া ভুলে গেল সে কাকে জড়িয়ে মনের কষ্টটাকে কমাতে চাইছে। হ্যাঁ, বুঝতে পারিনি তুমি এত পড়াশোনা করো। চুপ, এখন আর কাঁদবে না। কাঁদবো, আরো বেশি বেশি করে কান্না করব আমি। আমি রাগ হচ্ছি, কিন্তু হিয়া চুপ করলো ঠিকই, কিন্তু তার কান্নার রেশ কমলো না। আমি কি সবসময় তোমার সাথে খুব রাগারাগি করি হিয়া? কখনো একটু স্নেহ করিনি? তোমাকে বুঝিনি? না, একটু স্নেহ করেন না আপনি আমাকে। আপনি আপনি তো সবাইকে কত ভালোবাসেন, কিন্তু আমাকে একটু স্নেহ করেন না। দেখা হলেই সারাক্ষণ বকাঝকা করেন, আমার সাথে ঝগড়া করেন, পানিশমেন্ট দেন। একটু ভালোবাসেন না আপনি আমাকে, একটুও না। একটা দীর্ঘশ্বাস ছাড়ল উজান। সে যে হিয়াকে কতটা ভালোবাসে সেটা হিয়া কেন এই পৃথিবীর কারোরই জানা নেই, কারো না। জড়িয়ে রাখা হিয়াকে বা হাতে আরো শক্ত করে আগলে ডান হাতে হিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো সে। উজানের বুকে চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল হিয়া। কিছুক্ষণ এই উষ্ণতায় এক অদ্ভুত ভালো লাগা ঘিরে ধরল দুজনকে, কিন্তু সেই রেশ বেশিক্ষণ বহাল থাকতে দিল না হিয়া। হুঁশে ফিরতেই উজানের বুক থেকে ছিটকে একটু দূরে সরে দাঁড়ালো সে। কি করছিল কি এতক্ষণ এটা? সে কি না উজান স্যারকে এভাবে জড়িয়ে কান্না করছিল? ধ্যাত, হিয়ার লজ্জায় নিজেও খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল উজান। হাতের উল্টো তালুতে নাকটা ঘষে নিয়ে হালকা একটু কেশে নিল সে। বাড়িতে তো কেউ নেই মনে হচ্ছে, কোথায় সবাই? সব সময় এ সময় তো দাদি আর চাচি ছাড়া কেউ থাকে না বাড়িতে। আজকে ছোট ফুপুর মেয়ে হয়েছে, তাকে দেখতে যাবার কথা ছিল, ওখানে গিয়েছে হয়তো। বাড়ির চাবি? ভাইয়ার দোকান থেকে নিয়ে আসতে বলেছিল, আমি ভুলে গেছি। মনে থাকেটা কি তোমার? এই দেখুন, আপনি আবার আমাকে বকছেন। সরি, কি করব, তোমার কাজকর্মই এমন যে আমার তোমাকে আমাকে কিছু না। কলেজ থেকে ফিরে খেয়েছিলে দুপুরে কিছু? না, আজকে মোহিনীর জন্মদিন ছিল, আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে কেক কেটে মজা করব, খাওয়া দাওয়া করব, কিন্তু আপনার জন্য। হ্যাঁ, ওই করে বের হও। এবার তো শুধু কেমিস্ট্রিতে গেছো, এরপর ফিজিক্স ম্যাথ সবগুলোতে কল্লা আসবে তোমার। আর তাছাড়া ইদানিং তোমার যা হাব ভাব দেখছি, বাংলাতেও পাশ করতে তোমার না নাকের পানি চোখের পানি এক হয় সামনে। আপনি কিন্তু আমাকে আন্ডার এস্টিমেট করছেন উজান স্যার। কেন করছি সেটা নিজেকে একবার জিজ্ঞেস করো দেখি। কিছু খাবে এখন? না। চকোলেট? না। পেস্ট্রি? না। কেক? তাও না। চিপস? না। আইসক্রিম? না। বিরিয়ানি? না। ফুচকা? ফুচকার নাম শুনে মুখে সেই মুহূর্তেই হাসি ফুটে উঠল হিয়ার। লাফিয়ে উঠে বলল, জিভে পানি এনে বলল, ঝাল ঝাল। হুম, খাবো। আপনি খাওয়াবেন আমায় ওই সব রাস্তার জিনিস? আর কোনো অপশন রেখেছো কি?
মুস্কি হেসে দিল হিয়া। ইস, কে বলবে, একটু আগে সেই উজান স্যার বলে মানুষটাকে জড়িয়ে হাওমাও করে কাঁদছিল। উজান বেরিয়ে বাইক স্টার্ট দিল। উজানের ঘাড়ে হাত চেপে পেছনে বসে হিয়া। আমরা এখন কোথায় যাব? আগে তুমি ভারী কিছু খাবে, তারপর তোমাকে নিয়ে সুরভির সামন থেকে ফুচকা খাইয়ে দেবো, ঠিক আছে? আরে উজান স্যার, ভারী কিছু খাওয়াতে হবে না, শুধু একটু বেশি করে ফুচকা খাওয়ালেই চলবে। শুনতে পেরেছেন কি বললাম আমি? তোমার পেট পুরো খালি হিয়া। আরে এরকম খালি প্রায় প্রায় থাকে, ওটা কোনো ব্যাপার না। তুমি কি একটু চুপ করে স্থির হয়ে বসবে হিয়া? আমার বাইক চালাতে কষ্ট হচ্ছে। সরি, আর নড়বো না। আচ্ছা, তারপর আপনি আমাকে ভাইয়ার দোকানে দিয়ে আসবেন, ঠিক আছে? আমি চাবি নিব বাসার। শিশির তো মেবি ভার্সিটিতে, ওদের নাকি কি জানি ফাংশন হচ্ছে। ভাইয়া দোকানে নেই এখন। মেলায় যাবে? কি? পুলিশ লাইন্সে মেলা বসছে, যাবে? মেলা মানে? চরকি, ভূতের ঘর, সাজুগুজু জিনিস আপনি নিয়ে যাবেন বলছেন? কিন্তু ভাইয়া। আমি রোদকে ফোন করে বলছি শিশিরকে নিয়ে মেলাতে আসতে। খুশি? খুশি মানে খুব খুশি। রোদ আপু থাকবে আমার সাথে, কি মজা। বাইক চলতে থাকলো অলিগলি বেয়ে তার নিজ গন্তব্যে। পরিচ্ছন্ন আকাশ, শুভ্র মেঘের থোকা থোকা ভেলা, পরন্ত বিকেলের ঠান্ডা বাতাসের শিহরণ দেখে এটা প্রতীয়মান যে আর কিছুদিন বাদে আগমনরত শীতের তীব্রতা বাড়বে। বাতাসে উড়ছে হিয়ার উড়ন্ত চুল, সাথে উড়ছে হিয়ার দোলালি মন। সেই দোল দিয়ে গিয়ে ছুঁয়ে যাচ্ছে, মিশে একাকার হয়ে যাচ্ছে উজানের রন্ধে রন্ধে। বুকের শার্টের উপরের বোতাম তিনটে খোলা, বুকের কিছু লোম চোখে দেখা মিলছে তার। হাত ঘড়িটাও ঢিলে হয়ে হালকা সামনে চলে আসছে। বাইকের স্পিডে উজানের চুল হাওয়াতে পাক খাচ্ছে, সাথে পেছনে বসিয়ে তাকে শক্ত করে ধরে আছে তার মনের রাজ্যের সে পিচ্ছি রানী। এ এক অন্য শিহরণ, ভালোবাসার মানুষটার মুখে হাসি দেখার তৃপ্ত স্বাদ। রোদের ফোনে উজানের কল আসাতে হুঁশ ফিরল রোদ আর শিশির দুজনেরই। চোখটা আলতো করে মুছে নিয়ে রোদ শিশিরকে জড়িয়ে ধরে উজানের সাথে কথা বলতে থাকলো। উজান জানালো, কোথায় আছিস? সাথে শিশির থাকলে তাকে নিয়ে মেলার মাঠে আয়। রোদ মুচকি হেসে বলল, ঠিক আছে, তুই হিয়াকে খাইয়ে মেলার মাঠে গিয়ে দাঁড়া, আমি শিশিরকে নিয়ে আসছি। ফোন রেখে শিশিরের বুক থেকে মুখ তুলল রোদ। শিশিরের দিকে তাকাতেই খেয়াল করলো শিশির কিরকম একটা নেশাতুর চোখে তার দিকে তাকিয়ে আছে, যেন নিজেকে রোদের মাঝে মিনিটেই কোটিবার হারিয়ে ফেলেছে সে। নিজের দিকে তাকাতেই খেয়াল করলো, ইস, শাড়ির আঁচলটা কেমন খুলে গিয়ে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে তার। ধ্যাত, লজ্জায় রোদের গালগুলো লাল আভাতে ছেয়ে গেল নিমিষেই। লজ্জাসূচক হাসি টেনে রোদ বলল, কি দেখছো ওভাবে? শিশির রোদের শাড়ির আঁচলটা হাতে নিয়ে সেটাকে রোদের বুকে মেলে দিয়ে বলল, তোমার ব্লাউজের সাইজ। শিশিরের বাহুতে একটা মার বসিয়ে দিল রোদ। কি ফাজিল একটা। পর মুহূর্তে খিলখিল করে হেসে দিয়ে চোখ জোড়া শুরু করে রোদ বলল, ব্লাউজের সাইজ দেখছিলে না, আমার সাইজ কোনটা? শিশির রোদের মাথায় গাটা মেরে বলল, দিন দিন অতিরিক্ত পাকতেছ তুমি রোদ, সবসময় পাকা পাকা কথা। দেখি সোজা হও, তোমার জন্য কোন দিন যে ভার্সিটি থেকে সাসপেন্ড হতে হয় কে জানে। রোদকে সোজা করে দিয়ে শিশির আস্তে করে ব্লাউজের ভাঁজে লেগে থাকা সেফটি পিনটা খুলে রোদের হাতে ধরিয়ে দিল। রোদ আঁচলটা ঠিক করে নিয়ে শাড়িতে পিন আটকাতে আটকাতে বলল, উজান হিয়াকে নিয়ে মেলার মাঠে আছে, আমাদের ওখানে যেতে বললো। শিশির রোমের সিটকিনি খুলে এদিক সেদিক দেখে রোদকে নিয়ে বেরিয়ে আসলো। তার পকেট থেকে মানিব্যাগ হাতড়ে দেখলো টাকা কত আছে সাথে। রোদ চোখ পাকিয়ে মানিব্যাগটা ছো মেরে কেড়ে নিয়ে বলল, আসবা কি তুমি? সব টাকা আজকে খরচ করে দিয়ে আসবো আমি। সব সময় শুধু টাকার হিসেব, অসহ্য। শিশির রোদকে কিছু বলতে পারল না, বাধ্য ছেলের মতো রোদকে নিয়ে মেলার মাঠে পাড়ি জমালো। এদিকে হিয়াকে নিয়ে মেলায় আসার পর হিয়ার বাহানা মেটাতেই এবার চরকিতে উঠতে গিয়ে বাঁধল বিপত্তি। উজান তেমন কখনো একটা চরকিতে চড়েনি, ছোটবেলায় চড়েছিল, ভয় লাগতো বিধায় কখনো চরকি থেকে দেখে আর আগ্রহ প্রকাশ করেনি সে। এতদিন বাদে ভেবেছিল হয়তো সেই ছোটবেলার ভয়টা এখন আর কাজ করবে না তার। তাই হিয়ার সাথে নিজেরও একটা টিকিট কেটে উঠে যায় দুজনে। এদিকে হিয়ার চঞ্চল মন তো চরকিতে উঠতে পেরে লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, দৌড়াচ্ছে মনে হচ্ছে। ইস, মনের এই লাফঝাপটাকে যদি বাস্তবে প্রকাশ করানো যেত। আপনি কি ভয় পাচ্ছেন উজান স্যার? হোয়াট? না মানে আপনার চোখ মুখ দেখে কিরকম ফ্যাকাশে লাগছে, মনে হচ্ছে রক্ত কমে গেছে।
আমি ঠিক আছি, তুমি সাবধানে ধরো। ভয় লাগলে বলতে পারেন, আমি ধরে রাখবো না আপনাকে। ইডিয়েট, সব সময় এত হাসি কোথা থেকে আসে তোমার? হাসতে গিয়ে ক্লান্ত হও না? আরে ক্লান্ত কেন হব? আপনি জানেন না হাসি ইজ গুড ফর হেলথ। আপনি যত হাসি খুশি থাকবেন আপনার আশেপাশের মানুষগুলোকে ততই ভালো রাখতে পারবেন, বুঝলেন? উজান শ্বাস ফেলে বলল, বুঝলাম, সাবধানে ধরো। ধরছি ধরছি। বলে হিয়া আবার মুখে এক ফালি হাসি টেনে নিচে তাকিয়ে সবাইকে দেখতে থাকলো। এদিকে চরকিতে লোক ভর্তি হয়ে যাওয়াতে চরকির লোক আস্তে আস্তে করে সেটাকে ঘোরাতে থাকলো। প্রথমে দুপাকে নিজের ভয়টাকে দমাতে পারলেও শেষে গিয়ে পাশে বসে থাকা হিয়ার বাঁ হাতটাকে নিজের গায়ের সর্বশক্তি দিয়ে চেপে ধরল উজান। বিস্ময়ে তাকিয়ে উঠল হিয়া। উজানের দিকে তাকাতেই দেখলো কেমন ঠোরচোরা চেপে ধরে চোখ বন্ধ করে আছে তার উজান স্যার। পেট ফেটে এই মুহূর্তে হাসি আসছে হিয়ার, কিন্তু সেটাকে খুব কৌশলে সামলে নিল হিয়া। এদিকে তাদের সামনে বসা বাচ্চা মেয়েটাও ভয়ে চিৎকারে মেলা মাথায় তুলল। ইস, বাচ্চাটার মতো যদি উজানও বুক পেটে চিৎকার করতে পারতো। চরকি থেকে নেমে উজানের বেহাল অবস্থা দেখে মুখ টিপে হেসে দিল হিয়া। রেগে গেল উজান, তেড়ে এসে বলল, আর কখনো যদি এসবে ওঠা দেখেছি, ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব তোমাকে। এটাতে কেউ চড়ে? মানুষকে মেরে ফেলার বদবুদ্ধি। তাই নাকি? আর এদিকে আপনি যে কি শক্তি দিয়ে আমার হাত চিপে ধরেছিলেন, তার বেলা দেখুন কিরকম 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিয়েছেন। বেশ করেছি, দেখে আসো। আর কোনো রাইডে চড়া হবে না, বলে দিলাম। হিয়া ভেঙচি কেটে সামনে পুতুলের দোকান, কসমেটিক্স এর দোকান নিজে নিজে ঘুরে দেখতে থাকলো। কিছু সময় বাদে রোদকে নিয়ে শিশির আসতে হিয়া এক ছুটে দৌড়ে আসলো তার ভাইয়ের কাছে। ছুটে এসে রোদকে জড়িয়ে ধরে মুখে এক বালতি হাসি টেনে বলল, এত দেরি করলি কেন ভাইয়া? কখন থেকে একা একা ঘুরছি আমি। শিশির হিয়ার দিকে তাকিয়ে উজানের দিকে তাকালো। কিছু বলতে যাবে তার আগেই হিয়া ওর পকেট থেকে একটা ছোট্ট লিপস্টিক বের করে শিশিরের সামনে ধরিয়ে বলল, ভাইয়া দেখ, উজান স্যার আমাকে লিপস্টিকটা কিনে দিল এক্ষুনি, কি সুন্দর রং। শিশির মৃদু রেগে গিয়ে বলল, তুই নিলি কেন কিনে? আমাকে বললে কি আমি কিনে দিতাম না তোকে? আমার কাছে খুচরো ছিল না, তাই জন্য তো। তাই জন্য হলেও তুই নিবি কেন? আমার জন্য অপেক্ষা করা যেত না? এগুলো কোন ধরনের ছোট লোকের স্বভাব তোর? মনটা ছোট করল হিয়া, শীতল কণ্ঠে বলল, শুধু তো 20 টাকাই নিছে। 20 টাকা নেই আর 1000 টাকা নেই, তুই নিবি কেন? তুই বললি তোকে আমি কিনে দেই না এইসব? মনটা মুহূর্তেই খারাপ হয়ে আসলো হিয়ার। সত্যি কি লিপস্টিকটা কিনে নিয়ে এসে ছোট লোকের পরিচয় দিয়েছে? দ্যাট কি ভাবলো উজান স্যার যে হিয়ার ভাই হিয়াকে কিছু কিনে দেয় না? হিয়া মুখটাকে গোমরা করে বলল, আচ্ছা তোরা থাক, আমি আসছি একটু। এই যে ওই দোকানটায় যাব আর আসবো। বলা মাত্রই এক দৌড়ে ছুটে গেল হিয়া। শিশির একটা ফোন রিসিভ করতে সামনে এগোতেই উজান রাগান্বিত ভঙ্গিতে রোদের দিকে তেড়ে এসে বলল, একদিন তোর শিশির আবার এই হাতে কিন্তু খুন হবে, দেখিস। রেগে কেন যাচ্ছিস? জানিসই তো ও কারো থেকে কিছু নেওয়া পছন্দ করে না। রাগ করিস না প্লিজ। কারো থেকে মানে? আমি আমি এখন কারো থেকে হয়ে গেলাম? আচ্ছা, এটা কখনো ভেবেছিস শিশির যদি এই সম্পর্কে কখনো রাজি না হয়, তুই চাইলে পারবি তখন হিয়াকে নিজের করতে? দরকার পড়লে শিশিরকে মেরে হিয়াকে নিজের কাছে নিয়ে রাখবো। দেখবো তখন কিভাবে বোনকে আগলে রাখে। কপাল কুঁচকে রোদ বলল, শিশিরকে খুন করলে আমি তোকে ছাড়বো নাকি? আমিও তোকে খুন করে দেবো। হ্যাঁ, বলে রাগে হিয়ার দিকে হাঁটা দিল রোদ। শিশির ফোন রেখে উজানকে এসে বলল, মাগরিবের সময় হচ্ছে, চল নামাজটা পড়ে আসে। ওরা দুজন ঘুরুক ততক্ষণ। উজান রোদকে হিয়ার দিকে খেয়াল রাখতে বলেই শিশিরের সাথে নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে রোদ পাশে থাকলে আর কি লাগে হিয়ার। আরেক দফা চরকিতে উঠল, সেই সাথে আরও দুটো রাইডে উঠে পড়ল। মেলা চক্কর দিতে থাকলো দুজনে মিলে হাতে হাত ধরে। নামাজ শেষে উজান শিশিরকে নিয়ে মেলার মাঠেই আসতেই রোদ শিশিরকে নিয়ে একটা কাপড়ের স্টোরে ঢুকে পড়ল। শিশিরের হাতে একটা ব্যাগ ধরিয়ে বলল, নাও তো এটা রাখো। কে? রাখতে দিলাম, রাখো। এত প্রশ্ন কেন করো? সবসময় কি কেন, কোথায়, কোনটা, একটা না একটা কোশ্চেন লেগেই থাকে তোমার। অসহ্য। স্টোরে দাঁড়িয়ে থাকা লোকটা রোদের কথা শুনে মুচকি হেসে দিল। শিশির মুখটা নামিয়ে রোদের পেছনে এসে দাঁড়িয়ে রইল। রোদ শিশিরকে একটা কামিজ ধরিয়ে বলল, এখন এটা আমায় কিনে দাও। শিশির কাপড়টা ভালো করে দেখে বলল, না, অন্য কিছু দেখো তুমি। এটার কোয়ালিটি ভালো না, কিন্তু রোদ তো রোদ,
যেটা জেদ করবে তার তো সেটাই চাই। তুমি দিবে না কিনে? না, শুধু 750 টাকাই লেখা আছে, আর বলছেও 50 টাকা কম রাখবে, এরপরেও দিবে না? না। তুমি এরকম ক্ষিপ্টা কেন শিশির? আমি নিজে থেকে কিছু পছন্দ করে তোমার জন্য কিনতে চাইছি, তোমার কাছে কিনতে চাইছি, তাও তুমি দিবে না? রোদ, আমি ছোট থেকে চাচুর কাপড়ের ব্যবসা সামলে এসছি। আমি জানি কোনটা কাপড় ভালো, কোনটা কোন মানের। এগুলো ঢাকা নীল মার্কেটের সামনে ফুটপাতে বিক্রি করে। নাও, একবার এক ধোয়াতে শেষ। আমি তাও কিনবো। এটা 500 টাকা দিয়ে কিনলেও আশ্চর্য তো। হলে হবে, আমি পরবো, তোমার কি? আমি বলছি কাপড়টা ভালো না, তারপরে কেন ছোট বাচ্চার মতো জিদ করছো তুমি? আমি এটা কিনবো কিনবো কিনবো, টাকা দাও তুমি। না, আমি দেবো না। আমি কিন্তু কান্না করে দেবো এখন এখানে। দাও, যেমন চাই করো। আমি কিন্তু রাগ হচ্ছি শিশির। তোমার এই কামিজটা লাগবে তো? আমি কামিজ অরিজিনাল, তোমাকে কালকের মধ্যে এনে দেবো। এবার চলো তো। না না না, আমি এটাই কিনবো, মানে এটাই। আল্লাহ, কার যে পাল্লায় পড়ছি আমি। বলতেছি এগুলো সব রেপ্লিকা, তাও বোঝে না। রোদকে মুখ ফুরিয়ে থাকতে দেখে শিশির পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা বের করে দোকানের স্টাফকে ডেকে বলল, দেন এটাও প্যাক করে। দোকানদার ওটা প্যাক করে রোদের হাতে দিতেই রোদ খুশিতে ভরে উঠল। মুখের বিজয়ী হাসিতে রোদের সৌন্দর্য যেন আরো জ্বলজ্বল করতে থাকলো মুহূর্তে। এদিকে বাকি টাকাটা পকেটে ঢুকাতে ঢুকাতে শিশির বলল,